আমি শহরের একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে কাজ করি। শহরে থাকার অভ্যাস আমার নেই। কিছুদিন হলো এখানে এসে একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছি। সারাটা জীবন আমার কেটেছে গ্রামে, শহর থেকে অনেক দূরে, প্রত্যন্ত গ্রামে। এখন চলেছি শহর থেকে প্রায় 128 কিলোমিটার দূরে নিশ্চিন্তিপুর গ্রামে। ওই গ্রামেতেই আমার মামা থাকেন। আজ যখন অফিসে কাজ করছি তখন মামার বাড়ি থেকে ফোন এলো। ফোন শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। মামার ভারী অসুখ। এখন একবার দেখে না এলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আজ ওভার ডিউটি ছিল অফিসে। কাজ করতে করতে দেরি হয়ে গেল। তখন রাত 10টার দিকে কাজ সেরে আমার মোটর নিয়ে আমি মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। শ্রাবণ মাসের রাত, অঝোর নয়নে বৃষ্টি হয়ে চলেছে। রাস্তায় কোনো মানুষের দেখা নেই। মানুষ তো ছাড়, কোথাও কোনো পথ চলতি কুকুর বেড়ালেরও দেখা নেই। থেকে থেকে আকাশের বুক চিরে ছুটে যাচ্ছে বিদ্যুতের রেখা। শুনশান রাস্তায় আমি একা গাড়ি চালিয়ে চলেছি। গাড়ি চলছে মধ্যম গতিতে। মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। আর খানিকটা পথ শহরের মধ্যে, তারপর রাস্তা গিয়ে পড়বে হাইওয়েতে। গাড়ির হেডলাইটের আলোয় জলে ভেজা পিচের রাস্তা চকচক করছে। আরও খানিকক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার পর শহরের রাস্তা ছেড়ে আমি হাইওয়েতে গিয়ে পড়লাম। অন্য কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, আমার শরীর আর টান ছিল না। সারাদিন কাজের পর কোথায় বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব তা না, এখন দু চোখ খোলা রেখে গাড়ি চালিয়ে যেতে হবে একভাবে। চোখ দুটো বুজে আসতে চাইছিল, শরীর ছেড়ে দিতে চাইছিল। কি করব বুঝে উঠতে পারছিলাম না। গাড়িটা থামিয়ে খানিকক্ষণ বিশ্রাম করলে ভালো হতো, কিন্তু এই হাইওয়ের মাঝখানে গাড়ি থামিয়ে বিশ্রাম করাটা বিশেষ নিরাপদ নয়। তাছাড়া গাড়িতে আমি একা, এত রাতে অনেক রকম বিপদ হতে পারে। তাই গাড়ি থেকে নামার সিদ্ধান্ত আমি মন থেকে বাতিল করে দিলাম। তার থেকে যত দূর চালিয়ে যেতে পারি সেটাই ভালো। এমন সময় হাইওয়ের ধারে দূরে একটি হোটেল চোখে পড়ল, হোটেল নীলাচল। সাইনবোর্ডটা দেখে মনে একটু আশার আলো উদয় হলো। হাইওয়ের পাশের কোনো হোটেল। তবে এখানেই রাতটা কাটিয়ে ভোর হতে না হতেই রওনা দেব মামার বাড়ির উদ্দেশ্যে। কেননা এরকম ঘুম ঘোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট অবধারিত। গাড়িটা দাঁড় করালাম হোটেলের সামনে। একদম হাইওয়ের পাশ থেকে খাড়া উঠে গেছে 3তলা হোটেলটি। প্রথম দেখে হোটেলের বাহ্যিক পরিস্থিতি আমার বিশেষ আহামরি কিছু লাগলো না। পুরানো দিনের হোটেল, কম করে অন্তত হোটেলের বয়স 50 বছর পেরিয়েছে। গায়ের কোথাও কোথাও ইট বেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও আমি গাড়ি থেকে নেমে হোটেলে প্রবেশ করলাম। বাইরের অবস্থা যাই হোক, এখন ভেতরে একটু মাথা গোঁজার জায়গা পেলেই হয়। ঢুকেই রিসেপশনে একজন ভদ্রলোক বসে আছেন। আমাকে দেখে কেমন যেন করজোড়ে নমস্কার করলেন। আসুন বাবু, হোটেল নীলাচলে আপনাকে স্বাগত। কোন রুমটা চান বলুন? আমি প্রতি নমস্কার করে বললাম, যে কোনো একটা, তবে একটু ভালো অবস্থায় রয়েছে এমন রুম দিলেই হবে। বাবু, আপনি কি শহর থেকে আসছেন? আগে হ্যাঁ, শুধু এই রাতটা কাটাবার মতন একটা রুম চাই। কাল ভোর হলেই আমি চেক আউট করে চলে যাব। কাল ভোরবেলাতেই বেরিয়ে যাবেন? শুধু রাতটুকু কাটাবেন? আমার কথা শুনে লোকটা বিড়বিড় করে এই সব কথাই বললেন। তারপর আমার দিকে একটু রহস্যময় হাসি হেসে বললেন, তাহলে বাবু, আপনি 108 নম্বর ঘরের চাবিটাই নিন। অন্য ঘরের তুলনায় ওই ঘরটি সব থেকে চমৎকার ঘর। তবে আমি আপনার কাছে কোনো কথা লুকোবো না, ঘরটার একটু সমস্যা আছে। কি সমস্যা? ভাঙাচোরা নাকি? দেখুন, ভাঙাচোরা ঘর হলে সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি অন্য ঘর দিন। না না বাবু,
ভাঙাচোরা ঘর নয়, ঘর অতীব চমৎকার। তবে কি বাথরুমের ব্যবস্থা নেই? না বাবু, তা নয়, বাথরুমের ব্যবস্থা, জলের ব্যবস্থা সব আছে। সব থেকে সুন্দর রুম ওটা আমাদের হোটেলে। কিন্তু রুমটার একটা বদনাম আছে। এর আগে ওই রুমেই দুজন মানুষের মৃতদেহ পাওয়া যায়। তারা কিভাবে মারা গেছে সে সম্পর্কে কিছুই ভালো করে জানা যায়নি। তারাও আপনার মতো এখানে রাত্রি বাস করতে এসেছিলেন। সেই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, তারপর আবার সব থেমে যায়। এবার আপনি বলুন, আপনি কি থাকবেন 108 নম্বর ঘরে? এ তল্লাটের লোক বলে ওটা নাকি ভুতুরে ঘর। ঘর ভালো তো, মানে ঘরের অবস্থা ঠিকঠাক তো? কি বলছেন মশাই, ঘর দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে। খুব সুন্দর ঘর। তবে ওই ঘরটাই আমাকে দিন। আমি অত ভূত প্রেতে বিশ্বাস করি না। তাছাড়া ভূতের সঙ্গে এক রাত কাটাতে আমার খারাপ লাগবে না, বুঝলেন কি না? আমি ওই ঘরেই থাকতে রাজি আছি। দেখুন মশাই, পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। আমি আপনাকে সমস্ত কথাই খুলে বলেছি। না না, আপনাকে আমি কেন দোষ দিতে যাব? আমি স্বইচ্ছাতেই ওই ঘরে থাকতে চাই। বেশ, তবে আসুন আমার সঙ্গে। এই বলে লোকটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। তারপর দোতলার একটি ঘরে আমাকে নিয়ে প্রবেশ করলেন। ঘরটি বেশ বড় সড়ো। ঘরের একপাশে একটি বিশাল পালঙ্ক, চারিপাশে আসবাবপত্র ছড়ানো রয়েছে। দেওয়ালেতে বিভিন্ন রকমের ছবি ঝুলছে। বাইরে থেকে দেখে বোঝা যায়নি এই হোটেলে এরকম রুমও রয়েছে। ক্ষণিকের প্রথম দেখাতেই ঘরটি আমার ভীষণ ভালো লেগে গেল। আমাকে ঘর দেখিয়ে দিয়ে লোকটি আমার দিকে ফিরে বললেন, এই রইল ঘর, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। দেখুন, অনেকটা পথ গাড়ি চালিয়ে এসেছি। রাতে সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি। কিছু খাবার দাবার পাওয়া যেতে পারে কি? হ্যাঁ, তা যেতে পারে। কি খেতে চান আপনি? ভাত না রুটি? এত রাতে বিশাল কিছু রকমারি রান্না পাবেন না। যেটুকু আমাদের রয়েছে সেই দিয়েই আপনাকে কাজ সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প যা আছে তাই দিয়েই হয়ে যাবে। নিচের খাবার ঘরে আমাকে বসালেন লোকটা। তারপর আমার জন্য খাবার নিয়ে এলেন। বড় একটা থালাই করে গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, মাছ, মাংস, এলাহি আয়োজন। পরম তৃপ্তি ভরে খানিকক্ষণের মধ্যে সমস্ত খাবার শেষ করে তৃপ্তির ঢেঁকুর উঠল। খেয়ে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে চলে এলাম 108 নম্বর রুমে। রুমে এসে এবার ভালো করে ঘরটিকে দেখলাম। বেশ সাজানো গোছানো ঘর, কোথাও একটুও জড়ার কোনো ছাপ লাগেনি। কিন্তু ঘরের এক কোণের দিকে গিয়ে আমার চোখটা আটকে গেল। ঘরের কোণে ওটা কি? একটা দরজা না? তবে কি এই ঘর থেকে পাশের কোনো ঘরে যাওয়া যায়? লোকটা যখন আমাকে ঘর দিতে এসেছিল তখন এটা লক্ষ্য করিনি। কিন্তু সেরকম যদি হয় তাহলে তো আমার ব্যাগে অনেক দামি জিনিসপত্র রয়েছে, কিছু টাকা পয়সাও রয়েছে। ঘুমের ঘরে কেউ যদি ওই দরজা দিয়ে এসে আমার টাকা পয়সা নিয়ে চলে যায়। পায়ে পায়ে এগিয়ে গেলাম দরজাটার দিকে। দরজাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম। দরজাটা ভালো করে বন্ধ করা রয়েছে। এপার থেকেও দরজাতে আমি লক লাগিয়ে দিলাম। আমার শরীর আর টান ছিল না। আমি বিছানাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই দুচোখে ঘুম নেমে এলো। রাত তখন কত ঠিক জানি না। হঠাৎ একটা নিদারুণ যন্ত্রণায় আমার নিদ্রা ছুটে গেল। ঘুম ভেঙে দেখলাম দুটো সাঁড়াশির মতন কিছু আমার গলাটাকে চেপে ধরে রেখেছে। রাতে শোবার সময় ঘরের মধ্যে একটা ছোট আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু এখন দেখলাম ঘর পুরোপুরি অন্ধকার। সাঁড়াশির কামড় যেন ক্রমে ক্রমে বেড়ে চলেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি করব বুঝে উঠতে পারছিলাম না।
আর কিছুক্ষণ এভাবে থাকলেই হয়তো দম বন্ধ হয়ে মারা পড়ব। এমন সময় হাতরাতে একটা টর্চ মাথার বালিশের পাশে রেখেছিলাম, সেটা আমার হাতে ঠেকলো। এটা আমার বরাবরের অভ্যাস, ঘুমানোর আগে টর্চটা মাথার বালিশের পাশে রাখা। টর্চটা কোনো রকমে জ্বালিয়ে সামনের অন্ধকারে ধরতে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার শরীরে শিহরণ খেলে গেল। একটা আস্ত নরকঙ্কাল তার অস্থিসার শূন্য দুটো হাত দিয়ে আমার গলাটাকে চেপে ধরে রেখেছে। টর্চের আলো মুখে পড়তেই কঙ্কালটা হঠাৎ করে আমার গলা ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। আমি ওই সাঁড়াশির কামড় থেকে মুক্তি পেতেই ধড়মড় করে উঠে বসলাম। কি 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 দেখছি আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। শোবার সময় তো দরজা বন্ধ করেই শুয়েছিলাম, তাহলে কঙ্কালটি এলো কোত্থেকে? পাশের দিকে তাকিয়ে দেখলাম ঘরের কোণ লাগোয়া যে আরেকটি দরজা ছিল, যেটাকে ভেতর থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম, সেই দরজাটি খোলা। সেখান থেকে ঢুকেছে এই অশরীরী। খানিকক্ষণ আচ্ছন্নের মতো কেটে গেল কিছুটা সময়। তারপর পড়ি মরি করে দৌড় মারলাম ঘরের দরজার দিকে। দরজা খুলে এক মুহূর্তে বেরিয়ে এলাম বাইরে। তারপর সেখান থেকে নিচে রিসেপশনে গিয়ে দেখলাম কেউ নেই। আর কোনো কিছুর জন্য অপেক্ষা করলাম না, এক মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম নিচে। এসে গাড়ির দরজা খুলে গাড়ির মধ্যে প্রবেশ করে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। থেকে থেকে চারিদিক উদ্ভাসিত করে ভাঁজ পড়ছে। আমার ব্যাগ ওই অভিশপ্ত ঘরেতেই রয়ে গেছে। তাতে কিছু দামি জিনিসপত্র ছিল, সে থাকবে। বেঁচে থাকলে আরও অনেক পয়সা রোজগার করা যাবে। গাড়ি চালিয়ে বেরিয়ে গেলাম হাইওয়ে দিয়ে। কিছুক্ষণ যাবার পরে আচ্ছন্ন ভাবটা খানিকটা কমে গেল। তখন আমি চিন্তা করতে থাকলাম কি ঘটেছে আমার সঙ্গে। রাতে কোনো এক সময় আমাকে নিদ্রাচ্ছন্ন দেখে ওই অশরীরী নরকঙ্কালটা ঘরের কোণের ওই বন্ধ দরজাটা দিয়ে ঢুকেছিল আমার ঘরে। তারপর সে আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করে। এইভাবেই আগের দুজন লোক ওই ঘরটাতে রাত কাটাতে গিয়ে মারা গিয়েছে। কিন্তু রিসেপশনে ওই লোকটাকে তো আর দেখতে পেলাম না। সে গেল কোথায়? গাড়ি চালাতে চালাতে এক সময় মামার বাড়িতে গিয়ে পৌঁছালাম। পরদিন মামার বাড়িতে বসেছিলাম। মামার শরীরের অবস্থা তখন অনেকটা স্থিতিশীল। তখনও আমার শরীরে থেকে থেকে কাঁপ অনুভব করছিলাম। কাল রাতটা যে কি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কেটেছে সে কথা কাউকে বলতে পারিনি। বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না। নর কঙ্কাল এসে আমার গলা টিপে ধরেছে, এ কথা কি বিশ্বাসযোগ্য? বললে হয়তো সবাই হেসে উড়িয়ে দেবে, কিংবা আমাকে পাগল ভাববে। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তাকে অবিশ্বাস করব কি করে? আমার ব্যাগখানা এখনো পড়ে আছে সেই হোটেল নীলাচলের 108 নম্বর ঘরে। আমার গলায় এখনো অনুভব করতে পারছি কাল রাতের সেই অশরীরী নরকঙ্কালের আঙুলের চাপের ব্যথা। কাল যে কিভাবে আমি রক্ষা পেলাম তা এখনো ভেবে পাই না। হয়তো আমার উপর ভগবান প্রসন্ন ছিলেন, তাই কাল সাক্ষাৎ মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও আমি অমনভাবে রক্ষা পেয়েছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।